আসসালামু আলাইকুম। আমি লতিফ মিয়া, রাজশাহী পলিটেকনিক কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা ক্লাসে সকলকে সাদর উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আশা করি শিক্ষার্থীরা সকলেই সুস্থ আছো। আজ তোমাদের প্রথম পূর্বী ক্লাসে আমি হৈমন্তী গল্পের প্রথম পার্ট আলোচনা করছিলাম। আজকে আমি হৈমন্তী গল্পে দ্বিতীয় পার্ট অংশ নিয়ে আলোচনা করছি। হৈমন্তী পাঠের প্রথম পর্বে আমরা হৈমন্তী গল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কিছু প্রশ্নোত্তর আলোচনা হয়েছিল। তো আজ হৈমন্তী পাঠের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। আমরা জানি যে বাংলায় 3 ধরনের প্রশ্ন হয়। একটি হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন। তা তো আজ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্নগুলো হচ্ছে, আমি পাইলাম, ইহাকে পাইলাম, কে কাকে কিভাবে পেল? এটার উত্তর হচ্ছে, হৈমন্তী গল্পের নায়ক অপু হৈমন্তীকে স্ত্রী হিসেবে পাওয়ার পর এই অনুভূতি ব্যক্ত করেছিল। অর্থাৎ অপু হৈমন্তীকে পাইল। আর প্রসঙ্গটি হচ্ছে যে স্ত্রী হিসেবে পাওয়ার পর অপুর এই অনুভূতি জাগ্রত হয়েছিল। বিয়ের আগের হৈমন্তীর একখানি ছবি দেখেই অপু তাকে ভালো লেগেছিল। সাদা সিধা মুখ, ভাষা ডাগর চোখ, খালি দুখানি পা এবং একখানা সাদা সিধা শাড়ি পরিহিতা হৈমন্তী অপুর হৃদয়ে শিহরণ জাগায় এবং তাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। বিয়ের অনুষ্ঠানে হৈমন্তীর রাঙা হাতের কোমল স্পর্শে অপু শিহরিত হয়। তার মাঝে এক অভাবাপিত, অনাস্বাদিত ও অভূতপূর্ব অনুভূতির সৃষ্টি হয়। বিয়ের মন্ত্রোচ্চারিত হবার সাথে সাথে অপু তার কাঙ্ক্ষিত দুর্লভ মানবীকে জনম জনমের সাথী হিসেবে যেন পেয়ে গেল। এই জন্য এখানে বলা হচ্ছে, আমি পাইলাম, ইহাকে পাইলাম, এভাবে অপু হৈমন্তীকে পেয়েছিল। এখানে দ্বিতীয় প্রশ্ন, হৈমন্তীর বয়স নিয়ে কারা কটূক্তি করেছিল এবং কেন? হৈমন্তীর বয়স নিয়ে তার নিকটাত্মীয়রা কটূক্তি করেছিল। হৈমন্তীর বয়স নিয়ে যখন আগত কুটুমদের সাথে হৈমন্তীর শাশুড়ি তর্ক বিতর্ক চলছিল, তখন জনৈক আত্মীয়ের প্রশ্নের উত্তরে হৈমন্তী বলেছিল তার বয়স 17, কিন্তু তার শাশুড়ি জানায় ওর বয়স হচ্ছে 11। আগত আত্মীয় স্বজনরা এ কথায় বিশ্বাস করেনি। দূর সম্পর্কে দিদিমার এক বৃদ্ধ বলে ওঠে যে হৈমন্তী নাকি বয়সে তাকে হার মানিয়েছে। এরকম নানা ব্যঙ্গ বিদ্রুপাত্মক বিষয় আলোচনা হচ্ছিল। অর্থাৎ আত্মীয় স্বজনরা হৈমন্তীর বয়স বেশি বয়সে হৈমন্তী দেখে তার এই কটূক্তিগুলি করেছিল। তৃতীয় প্রশ্ন, হৈমন্তীর মৃত্যুকে দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী বলা হয় কেন?
আমরা এই প্রশ্নের আগে আমাদের অবশ্যই জানি যে সীতা কাহিনীটি কি। সীতা ছিল রামচন্দ্রের সতী সাধ্বী স্ত্রী এবং রামচন্দ্র এই সীতাকে রাক্ষসরাজ অর্থাৎ লঙ্কার রাজা রাবণ অনেক সময় অপহরণ করে নিয়ে যায়। সেই যে রামচন্দ্রের সেই যে ঘটনা, সেই ঘটনায় সীতা বিসর্জনের কাহিনী। এখন আমি আবার বলছি, অযোধ্যার রাজা রামের স্ত্রীকে সীতা অপহরণ করে। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে রাম সীতাকে উদ্ধার করেন, কিন্তু রামের প্রজাকুল সীতার সতীত্ব নিয়ে সন্দিহান হয়ে ওঠেন। যেহেতু রাক্ষসরাজদের লঙ্কায় সীতা বন্দী ছিল, সেহেতু হয়তো তার চরিত্রে ক্ষতি করতে সচেষ্ট হয়েছে, এরকম প্রজা সাধারণের লোকমুখে কানাঘুষা শুরু করলো। অর্থাৎ তারা সীতার সতীত্ব নিয়ে সন্দিহান হলো। কিন্তু রামচন্দ্র লোকমুখের এই সন্দিহান বিষয়টাকে বিসর্জন দেওয়ার জন্য অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ করল সীতাকে। অর্থাৎ সীতা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও তার চরিত্রের শুদ্ধতা সম্পর্কে প্রশ্ন থেকেই গেল। মূল্যে পেল ব্যক্তি স্বার্থ এবং সংস্কার। এই সতী সাধ্বী স্ত্রীকে রামচন্দ্র অনেক ভালোবাসত, কিন্তু তারপরেও এই লোক ধর্মের কাছে রামের সত্য ধর্মের পরাজয় হল। এজন্য রাম পুনরায় সীতাকে বিসর্জন দিলেন। এই যে ঘটনাটা, সেই ঘটনায় যেন এখানে হৈমন্তী গল্পের সাথে মিলে গেছে। কারণ এই গল্পের নায়ক অপু হৈমন্তীকে অনেক ভালোবাসত, কিন্তু সে ভালোবাসার প্রকাশ ঘটাতে পারেনি। এই তৎকালীন সমাজ ব্যবস্থার অত্যন্ত বাবা মার নিষ্ঠুর আচরণের কারণে সে যেন স্ত্রীকে সে রামচন্দ্রের মতো বিসর্জন দিয়েছিল। এখন হৈমন্তীর মৃত্যু প্রকারান্তের জন্য সে সত্যেরই বিসর্জন। অপু রামচন্দ্রের জন্য রক্তধারার উত্তরাধিকারী। সে রামচন্দ্রের মতোই নিষ্ঠুরভাবে দুর্লভ মানবী হৈমন্তীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আর এ কারণেই হৈমন্তীর মৃত্যুকে দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনীর সাথে তুলনা করা হয়, বা দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী বলা হয়। আমি মনে হয় বোঝাতে পারছি। এবার আমি দেখব চতুর্থ প্রশ্ন। এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই। কে কেন এ কথা বলেছেন? এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের নায়ক অপু তার স্ত্রীর প্রতি লক্ষ্য রেখে এই উক্তিটি করেছেন। একদিন বিষণ্ণ হৈমন্তীকে দেখে অপু এ কথা বলেছিল। হৈমন্তীর মন মানসিকতা ছিল সহজ সরল, তাই হৈমন্তী তার শ্বশুর শাশুড়ির বিরূপ আচরণ নীরবে মেনে নেয়। এমনকি সব কিছু অপুর কাছেও সে গোপন রাখে। স্বামী অপু তার লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, স্ত্রীর প্রতি কর্তব্য পালনে সে ব্যর্থ হয়। কিন্তু একদিন অপু তার ব্যর্থতা বুঝতে পারে। সেদিন জানালার পাশে হৈমন্তী নিশ্চুপ হয়ে বসেছিল, মাথাটি দেয়ালের উপর হেলানো, বুকের উপর তার এলু চুল ঝুলছিল, কোলের উপর তার একটি হাত স্থির ছিল। এই দৃশ্য দর্শনে অপুর অন্তর কেঁপে ওঠে। এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি অপুর কাছে ধরা পড়েনি এতদিন। এর জন্যই অপু উল্লেখিত উক্তিতে এটা স্পষ্ট হয়ে গেছে।
অর্থাৎ এই নিশ্চিত গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই। তারপরে আমি 5 নম্বর প্রশ্ন দেখছি, মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া ভাব সারিবার জন্য উক্তিটি কার কেন করেছিল? উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের অন্যতম প্রধান চরিত্র গৌরীশঙ্কর বাবু এই উক্তি করেছিলেন। গৌরীশঙ্কর বাবু অপুর শ্বশুর অর্থাৎ হৈমন্তীর পিতা। হৈমন্তীকে কলকাতায় শ্বশুরবাড়িতে রেখে বিদায় নেওয়ার সময় হৈমন্তী তার উদাসীন প্রকৃতির বাবাকে সময় মতো ঔষধ ও পথ্য খাওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। সময় মতো ওষুধ খাবে এই বিষয়ে গৌরীশঙ্কর বাবুকে হৈমন্তী পণ করতে বলে। তখন গৌরীশঙ্কর বাবু উল্লেখিত উক্তিটি করেন, অর্থাৎ মানুষ পণ করে পণ ভাঙিয়ে ফেলিয়া হাত সারিবার জন্য। এই ছিল সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং তার উত্তর। বইয়ের মধ্যে আরো দেওয়া আছে, তোমরা পুরো গল্পটা পড়ে সেখান থেকে আরো সংক্ষিপ্ত প্রশ্ন নিজেরাই করায়ত্ত করার চেষ্টা করবে। এবার যাচ্ছি আমি একটি রচনামূলক প্রশ্নে। শিল্প মূল্য বিচারে হৈমন্তী একটি সার্থক ছোট গল্প, এটি আলোচনা করো। ছোট গল্প হিসেবে একটি সার্থক ছোট গল্প হৈমন্তী শিল্প মূল্য বিচার। ছোট গল্প কালোজয়ী স্রষ্টা রবীন্দ্রনাথের বিখ্যাত সামাজিক ছোট গল্প হচ্ছে হৈমন্তী। যৌক্তিক প্রথার নির্মমতার হৈমন্তীর জীবনে কোন পরিণতি এই গল্পের উপজীব্য। ছোট গল্প হিসেবে হৈমন্তী গল্পের সার্থকতা বিচারের আগে ছোট গল্পের স্বরূপ সম্পর্কে কিছুটা অবহিত হওয়া যায়। আমি ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে পূর্ব ক্লাসে আলোচনা করেছি যে ছোট গল্প কি, ছোট গল্পের সংজ্ঞা কি। তোমরা হয়তো মনোযোগ সহকারে গল্পটি সম্পর্কে, ছোট গল্পের সম্পর্কে জানতে পেরেছ। তারপরেও আমি ছোট গল্পের সঙ্গে কতটা এটি সার্থক হয়েছে সে সম্পর্কে আর কিছু আলোচনা করছি। হৈমন্তী ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প। এখন ছোট গল্পের সংজ্ঞা, আধুনিক সাহিত্যে ছোট গল্প একটি অসাধারণ শিল্প। ছোট গল্পে শিল্পমূর্তি নিয়ে নানাজন নানা রকম মন্তব্য করেছেন এবং এর একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। বিখ্যাত লেখক প্রমোদ চৌধুরী বলেছেন, ছোট গল্প ছোট হওয়া চাই। রবীন্দ্রনাথ তাকে সুন্দর রসসিক্ত করে বললেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, প্রত্যহ যেতেছে ভাসি তারই 2-4টি অশ্রু জল। এই কবিতার লাইন দিয়ে রসাক্তভাবে তিনি ছোট গল্পের চেষ্টা সঙ্গে দিয়েছেন। অর্থাৎ এতে এভাবে বলা যায়, এতে বর্ণনা হবে সহজ, ঘটনা হবে সংক্ষিপ্ত, তত্ত্বোপদেশ থাকবে না, পরিসমাপ্তি থাকবে তৃপ্তির ব্যঞ্জনা, শেষেও যেন শেষ হবে না, এরকম বিষয়। ছোট গল্পের প্রাণ সর্বপ্রকার বাহুল্য বর্জিত একটি ভাবের একমুখী কথা, অনাবশ্যক ঘটনা বিসর্জন করে এবং অপ্রয়োজনীয় পাত্রপাত্রী সমাবেশ পরিহার করে একটি নির্দিষ্ট ভাবকে তার পরিণতির দিকে ঠেলে দেওয়া বা অগ্রসর করে দেওয়ার নামই হচ্ছে ছোট গল্পের শিল্পকলা। ছোট গল্পের শিল্প রীতির এই আদর্শকে মেনে আমার হৈমন্তী গল্প নিয়ে আলোচনা অবতীর্ণ হব। ছোট গল্পের একটা অপূর্ব সৃষ্টি। হৈমন্তী মায়াবী হাসির আকর্ষণ আর শুভ্র সরল মনের উদারতা যেন পাঠকের সহজেই
পাঠকের মনকে জয় করে, তেমনি অপু তার সাদাসিধা ফটোগ্রাফ দেখেই মুগ্ধ হয়েছিল। আর গিরিনন্দিনী হৈমর ভাবি বধূ জীবনের যাত্রা শুরু এখান থেকে। হৈমন্তী ছিল শিক্ষিত ও সুরুচি সম্পন্ন, ফলে হৈমন্তীর মুখের হাসিতে একটি পরিচ্ছন্ন ভাব ও আন্তরিকতা ছিল। কোন রকম জটিলতা বা কুটিলতা ওই ব্যক্তি সেখানে তার ছিল না। হৈমন্তীর হাসিকে অপু বিধাতার দান বলে মনে করেছে। গল্প জুড়ে তার স্নিগ্ধ হাসির মায়াজালে অপু আচ্ছন্ন ছিল। শ্বশুর বাড়ির অমানসিক নির্যাতন ও রূঢ় নির্মম নিষ্ঠুরতায় হৈমন্তীর দেহমন সুখে জর্জরিত হয়েছে। এমনকি অপুর সংশয় ও উৎকণ্ঠার মুখে হৈম তার নির্মল শুভ্র হাসির অন্তরালে ঢেকে দিয়েছে দীর্ঘদিনের পুঞ্জীবিত যন্ত্রণা ক্লিষ্ট হৃদয়ের ক্ষতকে। হৈমর এই হাসি আরো তাৎপর্যময় হয়ে উঠেছিল যখন অসুস্থ হৈমকে তার বাবা দেখতে আসেন এবং হৈমকে নিজের কাছে নিতে চেয়েও প্রত্যাখ্যাত হন। এমন নিষ্ঠুর নির্মম আচরণের মর্মপীড়ায় ক্ষতবিক্ষত হয়েও বিদায়ের সময় বাপ মেয়ের দুজনেরই মুখের হাসি। কন্যা হাসিতে হাসিতে ভর্ৎসনা করিয়া বলিল, বাবা, তুমি যদি এ বাড়িতে আবারও আসো তবে ঘরে কপাট দিব। বাবাও হাসতে হাসতে উত্তর দিলেন, ফের যদি আসি তবে শীতকাঠি সঙ্গে লইয়াই আসিব। বাপ মেয়ের হাস্যোজ্জ্বল বিদায়ের পরে হৈমন্তীর মুখের চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্য দেখা যায়নি। বস্তুত এখানেই গল্পের ইঙ্গিতপূর্ণ পরিণতি ঘটে। অপু নিজেও বলেছে যে তাহার পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না। অপু না বলিলেও হৈমন্তীর ইঙ্গিতপূর্ণ করুণ পরিণতি পাঠক স্বভাবতই অনুভব করতে পারে, যা ছোট গল্পের একটি অনন্য বৈশিষ্ট্য। আর এই ইঙ্গিতপূর্ণ পরিণতি আরো স্পষ্ট হয়ে ওঠে যখন অপু বলে, শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন, হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না, ইহাও সম্ভব হইতে পারে, কারণ থাক আর কাজ কি। এভাবে পাঠকের মনে অসম্পূর্ণতার অতৃপ্তি রেখে গল্প শেষ হয়ে যায়, যা ছোট গল্পের বৈশিষ্ট্যকে আরো সমুজ্জ্বল করেছে। উপযুক্ত যৌক্তিক আলোচনার প্রেক্ষিতে এই কথাটি দৃঢ়ভাবে বলা যায়, ছোট গল্প রূপায়ণে হৈমন্তী একটি সার্থক শিল্প সমৃদ্ধ ছোট গল্প, যা এই গল্পের আবেদনের সময়সীমাকে উত্তীর্ণ করে এটি কালোত্তীর্ণ হয়েছে। এক মেয়ের কাহিনী যে যৌতুক প্রথার যুগকাষ্টে হয়েছে নির্মম বলি, হৃদয়হীন স্বার্থান্ধ শ্বশুর শাশুড়ির নিষ্ঠুর আচরণে তার স্বামীর নিশ্চেষ্ট অসহায়তার মুখে সরল শুভ্র হৈমন্তী কিভাবে বলি হয়েছিল, গল্পের বাস্তব পটভূমিকায় লেখক সূক্ষ্ম অন্তর্দৃষ্টি ও অপূর্ব মনোবিশ্লেষণের মধ্য দিয়ে তার চমকপ্রদ ছবি এঁকেছেন এ গল্পে। গল্পের নায়িকা হৈমন্তী যৌতুক প্রথার যুগকাষ্টে বলি হলেও গল্পের কোথাও যৌতুক প্রথার বিরুদ্ধে কিংবা সমাজ সংশোধনের সপক্ষে কোনো তত্ত্বকথা বা উপদেশ আমরা দেখি না। এই ছিল হৈমন্তী গল্পের একটি শিল্প সমৃদ্ধ গল্প, অর্থাৎ শিল্পমূল্য বীচের হৈমন্তী একটি সার্থক ছোট গল্প, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। তো আজ এই পর্যন্ত ছিল অর্থাৎ একটি রচনামূলক প্রশ্ন। আর অনেক কিছু প্রশ্ন আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তোমরা অবশ্যই মূল গল্প আলোচনা করে সে প্রশ্নগুলো করার চেষ্টা করবে। এবার তোমাদের আমি একটু বাড়ির কাজ দিচ্ছি। আমি পূর্বেই বলেছি অবশ্যই তোমাদেরকে একটি বাংলা ব্যবহারিক খাতা সৃষ্টি করতে হবে এবং সেখানে এই বাড়ির কাজগুলো তোমাদের খাতায় টুকে রাখতে হবে। হৈমন্তী গল্প অবলম্বনে
তৎকালীন সমাজ ব্যবস্থার ভয়াবহ চিত্র নিজের ভাষায় আলোচনা করো। আবার বলছি, হৈমন্তী গল্প অবলম্বনে তৎকালীন সমাজ ব্যবস্থার ভয়াবহ চিত্র নিজের ভাষায় আলোচনা করো। অর্থাৎ সমাজের সেই দুষ্ট চিহ্নিত অসামঞ্জস্য অসঙ্গতির বিষয়গুলো এই হৈমন্তী গল্প অবলম্বনে তার ভয়াবহ চিত্রগুলো তুমি নিজের ভাষায় বাড়ির এই অ্যাসাইনমেন্ট অর্থাৎ এই বাড়ির কাজ খাতার মধ্যে তুমি টুকে রাখবে। আমি সেটা পরবর্তী কোনো সময় যদি আমাদের সুযোগ হয় আমি সেই খাতাগুলো দেখব এবং সেটা মূল্যায়ন করব। এই ছিল আজকের অনুষ্ঠান। তোমাদের সবাইকে আবারও করোনাকালীন মহামারীর সময়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সবাই আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো এরপরে সমাপ্তি চাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। সব কিনে